আমার প্রিয় ভাই বোনেরা, বিশেষত যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ বা নিতে চলেছ, তাদের জন্য আজকে আমি একটু অন্যভাবে একটা আলোচনা পর্ব নিয়ে এসেছি। এটা কি, মানে প্রকৃত অর্থে আমরা আসা মানেই তো মূলত ক্লাস, এক একজন সাবজেক্টিভ টিচার সাবজেক্ট ক্লাস। আমার ক্ষেত্রে যেমন জিআই, তার কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট এটসেট্রা। বাট না, আজকে সেটা নিয়ে আসেনি। আজকে তাহলে এসেছি কি নিয়ে? না, অলরেডি দেখতে পাচ্ছ যে মক ক্যাপশনে কি আছে, না মক এক্সামের গুরুত্ব ও কিভাবে কাজে লাগাবে। স্যার এটা কি এমন টপিক, মানো বা না মানো, যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতির পরে আজকে সাফল্য পেয়েছে, তাদের সঙ্গে যদি তুমি একটু কথা বলো, তাহলে জানতে পারবে যে মকের গুরুত্বটা কোথায়। আর যে কথাটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো, সে কথা আমরা ক্লাসে বা স্টুডেন্টদেরকে বলে থাকি, প্রায় প্রতিনিয়তই বলে থাকি। এই নয় যে আজকে নতুন করে ইউটিউবে এসে নতুন করে জ্ঞান দিচ্ছি, প্রায়ই বলি বলি সবাইকে। যত স্টুডেন্ট আমার কেরিয়ার এসছে, ইন মাই 18 ইয়ার্স কেরিয়ার, যত স্টুডেন্ট এসছে প্রত্যেককে প্রথম দিন কথা বলি, এবং যতদিন আমার সঙ্গে অ্যাটাচ থাকে আমি সেটা বলি। কিন্তু অভিজ্ঞতা খুব ভালো নয়, মানে এই স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগ জনই এই কথাটা মনে রাখে না বা শোনে না। গুটি কয়েক বা অল্প কয়েকজন শোনে, তাদের মধ্যে বেশিরভাগই আলটিমেটলি সাফল্যের দোরগোড়ায় পৌঁছায়। তো যাই হোক, মকের গুরুত্ব। এখন এই মক ব্যাপারটা কি, মক এক্সাম ব্যাপারটা কি? আমরা জানি, আমরা বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ করি। ফার্স্ট স্টেজ, ফর্ম ফিল আপের পরে তাদের যতগুলো স্টেজ আছে, পড়াশুনো করি, অঙ্ক, জিআই, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, সমস্ত সাবজেক্ট পড়াশুনো করি, শিখি, জানি, মুখস্থ করি, এটসেট্রা। করার পরে আমরা পরীক্ষার হলে গিয়ে মূল পরীক্ষা দেই। সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, সেটা সিজিএল হতে পারে, পুলিশ হতে পারে, রেল হতে পারে, যা কিছু, বা ব্যাংক। কিন্তু এই পরীক্ষা প্রস্তুতির সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে এই মক এক্সাম। মক মানে ছদ্ম, এখানে ডিসগাইজ। কিরকম না, যখন তুমি প্রস্তুত হচ্ছ পরীক্ষা দিতে যাওয়ার আগে, একই রকম ভাবে সেই পরীক্ষা বাড়িতে অনুশীলন করা, বাড়িতে অনুশীলন করা, বাড়িতে বা কোনো ইনস্টিটিউটে বা যখন যেভাবে হোক, একই টাইপের। ধরো ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমসের 200টা কোশ্চেন সমস্ত সাবজেক্ট মিলিয়ে থাকে, সেই রকম একটা কোশ্চেনের পরীক্ষা দেওয়া, টাইম ধরে 2.5 ঘন্টা ধরে। একইভাবে সিজিএল এর ক্ষেত্রে যদি বলি, প্রিলিমসের ক্ষেত্রে বা টিআর 1 এর ক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা, 100টা কোশ্চেন, সেটা আমাদেরকে 1 ঘন্টায় দিতে হবে। এর প্রস্তুতি আমাদেরকে নিতে হয়। একইভাবে পুলিশের, রেলের, সব ক্ষেত্রে, মেনের ক্ষেত্রেও তাই। যে পরীক্ষার যেরকম রীতিনীতি, সেই অনুযায়ী তার আগেই আমাদেরকে এই পরীক্ষাগুলো দিয়ে প্রস্তুত হতে হয়। তাহলে গুরুত্বটা কোথায়? না, প্রথম কথা, তুমি যদি একসঙ্গে বসে ঠিক পরীক্ষার মতো করেই এই পরীক্ষা দিতে থাকো, তাহলে কি হবে? পরীক্ষার হলে গিয়ে যে নার্ভাসনেস, কি কোশ্চেন আসবে না আসবে, কেমন কোশ্চেন আসবে, এই ভীতিটা কাটবে, ভয় কাটবে। সবার আগে খুব প্রয়োজন নিজের ভয় কাটানো পরীক্ষা ব্যবস্থার প্রতি, বা পরীক্ষার হলের যে একটা ভয়, মানো না মানো, আমাদের প্রায় সবার মধ্যেই ছোটবেলা থেকে টুকটাক ছিল, আছে এবং হয়তো থাকবে। পরীক্ষার হলে গেলে কেমন অনেকে আমরা আড়ষ্ট হয়ে যাই, জানা জিনিস ভুলে যাই, গা গুলগুল করে, কি হচ্ছে, পারছি না কেন, এই সমস্যা আমরা ভুগি। এই সমস্যাটা থেকে যতটা বেশি বের করা যায়, তার জন্যই এই মক পরীক্ষা। যত মক দেবে, নার্ভাস সিস্টেম তোমার তত স্ট্রং হবে, তত তুমি দৃঢ়ভাবে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দিতে পারবে। এক্স্যাক্টলি মকে এক্সাক্ট এর হয় না, কারণ সাইকোলজিক্যালি যদি দেখি, যে মকটা তুমি বাড়িতে বসে দিচ্ছ বা কোনো ইনস্টিটিউটে গিয়ে দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তুমি চাকরি পাবে না, চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাই সিরিয়াসনেস একটু হলেও কম থাকে। বাট একটা ফাইনাল পরীক্ষা, সেটা প্রিলিমস হোক, মেন হোক, যাই হোক, যখন দিচ্ছ, তার উপরে তোমার সাকসেসটা নির্ভর করছে যে এটা লাগিয়ে ফেলতে পারলে, এখানে ভালো পরীক্ষা দিতে পারলেই আমি সাফল্যটা পাবো বা পেতে পারি। এখান থেকে একটা মানে আশা আকাঙ্ক্ষা গড়ে ওঠে। তাই একটু পার্থক্য থাকলেও আমি আবার বলছি,
যেমন ক্রিকেট খেলা বা ফুটবল খেলায় খেলার আগে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলি, যে কোনো খেলাতে প্র্যাকটিস ম্যাচটা কি করে, মূল ম্যাচের আগে নিজেদেরকে গড়ে তোলে মূল ম্যাচের জন্য। মূল ম্যাচে গিয়ে কি হবে সেটা তো পরের ব্যাপার। তাই যেমন যে কোনো খেলার আগে প্র্যাকটিস ম্যাচ বা অনুশীলন খুব প্রয়োজন। সেই অনুশীলনের অনেকগুলো পার্ট কি কি হয়, শারীরিক কসরত করা বা অন্যান্য পার্ট শরীরকে ঠিক রাখা, তারপরে গিয়ে মূল খেলার মতো করে দুটো দলের মধ্যে বা যদি দুজন প্লেয়ারের মধ্যে একটা লড়াই করে নেওয়া বা প্র্যাকটিস করা। একইভাবে পরীক্ষা পদ্ধতিও সেম। WBCS প্রিলিমস দিতে যাব বা মেন দিতে যাব, ফাইনাল পরীক্ষা, তার আগে আমাকে কিন্তু বেশ কিছু ওই টাইপের পরীক্ষা বাড়িতে বসে বা কোনো ইনস্টিটিউটে আমাকে দিতে হবে। সিজিএল এর ক্ষেত্রেও তাই, সিএইচএসএল এর ক্ষেত্রেও তাই, রেলের ক্ষেত্রেও তাই, WBP বা কনস্টেবল যে কোনো পরীক্ষা, ইউপিএসসি বলে ইউপিএসসি, সব ক্ষেত্রেই কিন্তু মূল ব্যাপারটা একই। তাহলে এর গুরুত্বটা কোথায় বুঝতে পারলে? আর এতে কি হয়, কোশ্চেন যেমন চেনানোর সঙ্গে সঙ্গে কি কি করে সেই পয়েন্টগুলোতে আমি ধীরে ধীরে আসছি। দেখো, আমি যদি একটু ধরে নিই যে আমি WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি ফর এক্সাম্পল, বা সিজিএল নিচ্ছি, যাই হোক, আমি আগে WBCS নিই বলি, আমি প্রিলিমস দিয়েই আসছি। আমি প্রিলিমসের 200টা কোশ্চেনের প্রিলিমস এভাবে লিখলাম, প্রিলিমসের 200টা কোশ্চেনের মক দিলাম প্রথম দিন। এই 200টা কোশ্চেন দিয়ে কি মার্কস পেলাম না পেলাম পরের ব্যাপার। 200টা কোশ্চেনের সঙ্গে আমার পরিচিত হলো বিভিন্ন সাবজেক্টের অ্যাজ এ হোল। প্রথম কথা আমি শিখলাম কি, আমাকে চাকরি পেতে গেলে কোনো অঙ্ক নয়, কোনো জিআই নয়, বা কোনো ইংলিশ শুধু নয়, শুধু হিস্ট্রি বা শুধু জিওগ্রাফি নয়, সমস্ত সাবজেক্টের সাধারণ জ্ঞান বা সলভ করার ক্ষমতা আমাকে অর্জন করতে হবে। এটা প্রথম দিনের মকে বুঝে গেলাম। ক্লাসে বলা হয়, কিন্তু পরীক্ষা দিতে বসলে আরো ভালো করে তোমরা বুঝতে পারলে। বোঝার পরে এবারে পার্ট বাই পার্ট, যত পরীক্ষা দেবে তত তুমি ধারালো হবে। এবারে এই পরীক্ষা তো অনেকেই দেয়, এখন অনেকেই দেয় বিভিন্নভাবে, অনলাইন অফলাইন বিভিন্ন মক আমরা দেই, কিন্তু সেই মকটাকে আমরা কতটা ইউটিলাইজ করতে পারি বা কিভাবে ইউটিলাইজ করি। অনেকে ভাবে একটা মক দিলাম কত মার্কস পেলাম, এখন অনলাইন পরীক্ষার তো সঙ্গে সঙ্গে মার্কস বেরিয়ে যাচ্ছে, আর না হলে ওএমআর এ যদি ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাগুলোর জন্য যে কোনো জায়গায় পরীক্ষা দিচ্ছি, আলটিমেটলি কত ঠিক কত ভুল নেগেটিভ মার্কিং করে আমি এত পেয়েছি। এটাই যদি শেষ কথা হতো, এটার একটা গুরুত্ব আছে, এটা নিয়ে আসবো পরে। এটাই শুধু কাজ নয়, একটা জিনিস জানবে, এটা যদি 2.5 ঘন্টার পরীক্ষা হয়, এর পেছনে অ্যাটলিস্ট তোমাকে আরো হাফ এন আওয়ার বা 1 আওয়ার মিনিমাম তোমাকে ব্যয় করতে হবে। এটা 100 মার্কের পরীক্ষা, 1 আওয়ারের পরীক্ষা, এরপরে আরো 45 মিনিটস টু 1 আওয়ার তোমাকে দিতে হবে। স্যার কেন? কেন আসবো, অবশ্যই বলবো। কি দেখো, কেন লাগবে, মূলত আমরা কি করলাম, একটা পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে এক্সামটা দিয়ে দিলাম, মক এক্সাম দিলাম। আমি ফর এক্সাম্পল যে কোনো একটা পরীক্ষার নাম্বার 1 1 নম্বর পরীক্ষাটা দিলাম, আমি দেখলাম 100টা কোশ্চেনের মধ্যে আমি টোটাল 80টা করতে পেরেছি। উদাহরণস্বরূপ বলছি, প্রথম পরীক্ষা 80টা করতে পেরেছি, 20টা আমি করতে পারলাম না। 80টা আমি টাচ করেছি, টাচ মানে আমি সলভ করেছি, আর 20টা আমি করতে পারিনি। এবারে তাহলে হিসেব মতো এই 80x1 বা 80x2 কিছু একটা হবে। এখান থেকে আবার দেখলাম আমার আরো 20টা ভুল হয়েছে, কি বললাম, রং অ্যান্সার হয়েছে। এই 20টা রং অ্যান্সার হওয়ার ফল কি হলো আমার, না আমার আলটিমেটলি কারেক্ট কটা, কারণ এটাও তোমাকে জাজ করতে হবে, কারেক্ট হচ্ছে 60, কিন্তু এই 60-র মধ্য থেকে এই 20 মার্কস যে তুমি ভুল করলে, ধরো আমি ধরে নিচ্ছি এক একটা কোশ্চেন 2 মার্কস, তাহলে 60 × 2 120 আমরা পেলাম না, পাবো না। কেন পাবো না? ধরো 4টে কোশ্চেনের জন্য 4 কোশ্চেন্সের জন্য একটা কোশ্চেন তোমার কেটে নেওয়া হবে, তার মানে 0.25 যদি বলি, তার মানে আমরা যদি দেখে নিচ্ছি, যদি সেভাবে বলা যেতে পারে 4:1, কোথাও 0.25, যা কিছু, তাহলে আমি যদি 4টে কোশ্চেনের জন্য একটা কোশ্চেন কেটে নেই, তাহলে 2 মার্কস বাদ যাবে। তাহলে আমি ভুল করেছি কটা, 20টা। 20টা মানে 4 দিয়ে ভাগ করো 5, এই 5টা কোশ্চেনের মার্কস আমার বাদ যাবে। এটা ডিপেন্ড করবে পরীক্ষা টু পরীক্ষা, যার যা সিস্টেম। যদি
0.25 করে হলে 5 মার্কস বাদ যাবে, 0.5 হলে বাদ যাবে কত, একই, তাই তো? তাহলে আমরা 0.25 করে আমার 4টার জন্য 1 মার্কস বাদ যাচ্ছে, অথবা 4টের জন্য তোমার বাদ যাবে 2 মার্কস যদি 0.5 করে হয়। মানে টার্মটা এরকম হয়, কোথাও কোথাও থাকবে 0.5 আর কোথাও 0.25, এর উপরে ডিপেন্ড করবে। আমি ধরে নিচ্ছি আমার বাদ যাবে 0.25, তাহলে 4টে কোশ্চেনের জন্য 0.25, তাহলে 20টা কোশ্চেনের জন্য আমার কত বাদ যাবে, সরি 4টে কোশ্চেনের জন্য 1, তাহলে 20টা কোশ্চেনের জন্য 5 মার্কস বাদ যাবে, আমি পেলাম 115। ভালো কথা, খুব খুশি বা যা কিছু হলো। এবারে আসবো দ্বিতীয় পরীক্ষা। পরীক্ষা হচ্ছে 2 নম্বর পরীক্ষাতে আমরা কি করব দেখো, সেকেন্ড এক্সাম। আমি এখানে আবার ওই 100টা কোশ্চেনের পরীক্ষা দিলাম টাইম ধরে। পরীক্ষা দেওয়ার পরে ফর এক্সাম্পল কোনো কারণে দেখলাম আমি সেখানে করেছি হচ্ছে 75টা অ্যান্সার করেছি, 75টা অ্যান্সার করেছি, 25টা করিনি, এটা করিনি। আর এই 75টার মধ্যে ধরে নিচ্ছি আমার 18টা ভুল হয়েছে, 18টা রং। সেই অনুযায়ী আমি মার্কস ক্যালকুলেট করে নিলাম, বা আমাকে অনলাইনে ওয়েবসাইট দেখিয়ে দিল কত মার্কস আমি পেয়েছি, কম বেশি বিচার করলাম। এটা দরকার, এটা করতে হবে। এতে কি হলো, নিজের গ্রাফ ওঠা নামাটা তুমি লক্ষ্য করতে পারবে। হয়ে গেল, কাজ মিটে গেল। এটা আমরা প্রায় সবাই করি, কিন্তু শুধু এটা দেখলে হবে না, শুধু এটা দেখলে হবে না। এটা দেখার পরে কি করতে হবে না, সাবজেক্টিভ হইতে যেতে হবে। প্রথম কথা, আমি যেমন আগের স্লাইডে যদি যাই, আমার ধরে নিচ্ছি ম্যাথ, জিআই, ইংলিশ আর জিকে, জিকেরও আবার ভাগ আছে, আমি সেটা পরে আসছি। তবে ম্যাথে কতগুলো করতে পেরেছি, তার মধ্যে নেগেটিভ মার্কিং কটা হলো আর কটা একদম করতে পারিনি, এই জাজমেন্টটা দরকার। একইভাবে জিআইও তাই করব, ইংলিশেও তাই করব, জিকের ক্ষেত্রে তাই করব। আর বিসিএস বাস যেখানে জিকের পরিমাণ খুব বেশি, সেখানে আরো বেশি করে সাবজেক্টিভ হইতে ভাবতে হবে। সিজিএল এর ক্ষেত্রেও, সিএইচএসএল এর ক্ষেত্রে, এর ক্ষেত্রেও সাবজেক্টিভটা ভাবতে হবে। সায়েন্সে বেশি হলো না কম হলো, আর্টসে বেশি হলো না কম হলো, এই পার্টগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এটা করার কাজটা কি, এটা করলে আমি বুঝতে পারবো আমি কোথায় উইক কোথায় স্ট্রং। প্রথম দিকে যত দিন যাবে, একটার পর একটা পরীক্ষা দিচ্ছ, তাতে তুমি অ্যাসেস করতে পারবে। আরো একটা জিনিস জানতে হবে, যখনই 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা বাড়তে থাকছে, এবারে বিচার করতে হবে কোন পরীক্ষায় তোমার ফ্র্যাকচুয়েশন বেশি হচ্ছে, কোন সাবজেক্টে ফ্র্যাকচুয়েশন বেশি হচ্ছে এবং কেন হচ্ছে। অনেক ক্ষেত্রে আমি বলি, আমার অভিজ্ঞতাতে দেখা আছে কিরকম, অনেক ক্ষেত্রে আমরা জানা কোশ্চেন নেক্সট ডেতে হয় পারি না বা অ্যাভয়েড করে আসি, ছেড়ে আসি, হয় পারি না বা ছেড়ে আসি। এটা কেন হলো, জানা কোশ্চেন অথচ ভুল করলাম, প্লাস ছেড়ে এলাম, কেন, সময়ের অভাবে? তাহলে সেটা আমাকে রেকটিফাই করতে হবে। দিস ইজ কল্ড জাজমেন্ট, সেলফ জাজমেন্ট। একইভাবে জানা কোশ্চেন গেল, আজকে ধরো 1 নম্বর মকে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমি পারিনি, সেম টাইপ অফ বা সেম কোশ্চেনটা 2 নম্বর বা 3 নম্বর মকে সেম কোশ্চেনটা ফিরে এসছে। তাহলে এই যে আমি পারিনি এটা, তাহলে আমাকে ওই দিন এটার কি ওয়েজ আমাকে শিখে নিতে হবে বা একবার চেক করে নিতে হবে এবং চেষ্টা করতে হবে তৃতীয় মকে যাতে আমি করে উঠতে পারি। সেক্ষেত্রেও কিছুজন পারবো, কিছুজন প্রথম দিকে পারবো না, নাও পারতে পারি। তাহলে আমি রিপিটেডলি ভুলটা করছি, তাহলে আমার এই রিপিটেডলি ভুল করাটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এই টাইপ অফ অ্যাসেসমেন্ট গুলো করতে পারলে তবেই কিন্তু তোমার যে তুমি যেভাবেই পড়াশুনো করো, যেভাবেই প্রস্তুতি নাও, তোমার প্রস্তুতিটা ঠিক পথে আছে কিনা তবেই তুমি জাজ করতে পারবে। আর একদম ফাইনাল পরীক্ষাতে গিয়ে তোমার মিস্টেকের চান্স অনেক 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 কমে যাবে, দায়িত্ব নিয়ে বলতে পারি। অ্যাপ্লাইড মেথড, এটা একটা পার্ট গেল। তাহলে জানা জিনিস পারছি না অজানা জিনিস পারছি না, না কোনটা ভুল করছি, কেন করছি, সিলি মিস্টেক করছি, জেনে ভুল করছি, না জেনে ভুল করছি, তাড়াহুড়ো করে ভুল করছি, কেন ভুল হচ্ছে, এই জাজমেন্টটা খুব 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 ইম্পর্টেন্ট। সেটা তুমি রেগুলার এই সিস্টেমটা করলে তবেই পাবে। এবারে আসবো, আমি যদি রেগুলার মক দিই তার প্লাস পয়েন্টটা কোথায়। আমি ধরে নিচ্ছি আমি কোনো একটা পরীক্ষার 1 2 3 4 5 6 7 8 9 10টা মক দিলাম, 10 মকস। আমি ধরে নিচ্ছি এই 10টায় 100টা করে কোশ্চেন ছিল, তাহলে আমি কতগুলো কোশ্চেন করলাম, 10 × 100,
তাহলে টোটাল 1000 কোশ্চেন্সের সঙ্গে আমার পরিচয় হলো, 1000টা কোশ্চেনের সঙ্গে পরিচয় হলো। এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তুমি সেম পার্সনের তৈরি করা মক, ডিফারেন্ট পার্সনের তৈরি করা মক, ডিফারেন্ট ইনস্টিটিউটের তৈরি করা মক, যাই করো, দেয়ার মাস্ট বি সাম কোশ্চেন্স কমন থাকবেই। ধরো কোনো 5টা কোশ্চেন, কোনো একটা কোশ্চেন 1 নম্বরে ছিল, সেই কোশ্চেনটা আবার হয়তো 4 নম্বর কোশ্চেনে এসছে, 4 নম্বর মকে এসছে, আবার 8 নম্বরে এসছে। প্লাস পয়েন্টটা কি, যখনই মক দিচ্ছ কোশ্চেনটা পারো বা না পারো, কোশ্চেনটা তোমার চোখে পড়ছে, প্লাস অপশন দেখছো, সেদিন পারোনি, তারপরে তুমি তার উত্তরটা দেখে নিয়েছো মক দেওয়ার পরে, তাহলে তার একটা ইমপ্রেশন তোমার চোখে পড়লো, একবার নয় দুবার পড়লো। একইভাবে যখন আবার 4 নম্বরে সেম কোশ্চেনটা পারো বা না পারো, আরো 2বার বা 3বার তোমার চোখে পড়বে, আবার 8 নম্বর মকে, তাহলে কি হলো, ওই পার্টিকুলার কোশ্চেনটা তোমার কভার হয়ে যাচ্ছে, প্রায় 10 থেকে 12 বার তোমার চোখে পড়ছে। এরকম তুমি প্রচুর কোশ্চেন পাবে, পেতে বাধ্য। এর ফলে কি হলো, বিশেষ করে জিকের ক্ষেত্রে যদি বলি, হাজার চাইলেও জিকে সত্যি এতটা ভাস্ট, আমাদের পক্ষে সবকিছু মনে রাখা সম্ভব নয়, বা গুলিয়ে যায় বা গুলিয়ে যাবে। কিন্তু এই চোখে দেখে মনে রাখার ব্যাপারটা, একটা জিনিস বারবার তোমার চোখে পড়লে সেটা তোমাকে নক করতে বাধ্য। অনেক সময় পরীক্ষার হলে তুমি প্রপার এটা অ্যান্সারটা করে আসতে পারবে, কারণ একই টাইপ অফ কোশ্চেন তুমি বারবার করে আসছো, বারবার করে আসছো, অপশনগুলো চোখে পড়ছে। এটা হচ্ছে তোমাকে হেল্প করবে প্রপার অ্যান্সার করার জন্য। এরপরে আসছে কি, যে কোনো সাবজেক্টে, আজকে ধরো আমি ধরে নিচ্ছি এই 100টা, আমি 100টার উদাহরণে বলছি, কিন্তু এক্স্যাক্টলি ডাব্লিউবিসিএস বা সিজিএল এভাবে ভাগ করছি না, বা ডাব্লিউপি ভাগ করছি না, আমি নর্মাল একটা 100টা কোশ্চেনের মক বলছি। এখন এখানে 25টা ম্যাথ আছে, 25টা জিআই আছে, 25টা ইংলিশ আছে, 25টা জিকে আছে। এই 4টে পার্টকে আমি কিভাবে কাজে লাগাবো, এবারে চলো দেখো, লাগানো উচিত। তোমার কাজ কি হবে, বিশেষ করে ম্যাথ অ্যান্ড জিআই এর ক্ষেত্রে, টেকনিক্যাল সাবজেক্ট, তুমি রেগুলারলি এই কোশ্চেন টাইপ গুলো দেখতে হবে। এটা হুবহু মিলবে তা নয়, তুমি মানো না মানো এই ম্যাথ আর জিআই এর ক্ষেত্রে সেম টাইপ অফ কোশ্চেন আসছে, তাহলে একই টাইপ অফ কোশ্চেন বারবার করতে করতে তোমার সেটা আয়ত্তে আসবেই। আর যেগুলো বারবার ভুল হচ্ছে বা পারছো না, সেগুলো টিচারকে দিয়ে বা নিজে বাড়িতে যে কোনো ভাবে সলভ করে করে পরবর্তী মকের জন্য বা ফাইনাল মকের জন্য সেগুলোর ক্ল্যারিফিকেশন বা কারেকশনটা করে নিতে হবে। এটা একটা পার্ট গেল, ম্যাথ আর জিআই। ইংলিশ, ইংলিশটার এমন একটা ব্যাপার আছে বেশ কিছু ক্ষেত্রে, যেমন অ্যান্টোনিম সিনোনিম যদি বলি, অ্যান্টোনিম বা সিনোনিম এটসেট্রা, এটা তো ভোক্যাবস পার্ট, এর কোনো গ্রামার নেই, হাজার করলেও মনে রাখা সম্ভব নয়, যত বেশি পড়বে জানবে তত বেশি কাজে লাগবে। হ্যাঁ, একটা উদাহরণ দিতে পারি, এক্সাম্পল দিতে পারি বা পরামর্শ দিতে পারি কি না, যখনই একটা ওয়ার্ড শিখছো অ্যান্টোনিম বা সিনোনিম যাই হোক, সেটাকে যদি কোনো সেন্টেন্সে ইউজ করতে পারো একবার বা দুবার, তাহলে বেশি মনে থাকবে। কি বললাম, একটা ওয়ার্ড আমি নতুন পেলাম, সেই ওয়ার্ডটাকে যদি তুমি কার্যক্ষেত্রে কোনো সেন্টেন্সে ইউজ করে নিতে পারো 1-2বার, বা তার অ্যান্টোনিম সিনোনিমটাকে ইউজ করে নিতে পারো, তাহলে দেখবে তোমার দীর্ঘদিন মনে থাকবে। আর একটা খাতা তৈরি করা, যে খাতাতে তুমি কি করবে, প্রত্যেকটা পরীক্ষায় যতগুলো অ্যান্টোনিম এসছে, ধরো একটা ওয়ার্ড যে কোনো একটা, পরে তোমার হারমোনি, হারমোনি এর অ্যান্টোনিম তোমাকে জানতে চেয়েছে, যে অপশনগুলো ছিল সেখান থেকে উত্তরটা করলে। এছাড়াও আরো কি কি অ্যান্টোনিম হতে পারে, সেগুলো কয়েকটা তুমি ডিকশনারি সার্চ করে বা যেভাবে সার্চ করে লিখলে। আর কি সঙ্গে সিনোনিম, সিনোনিম কি কি হতে পারে তুমি কয়েকটা লিখলে। এটা নিজের আর্জে তোমাকে করতে হবে, তাহলেই দেখবে তোমার ভোকাবস বাড়বে, বাড়তে বাধ্য। একইভাবে সিনোনিম চাইলেও তাই, অ্যান্টোনিম কি হবে আমি দেখে নেব, প্লাস এগুলো খাতায় নোট ডাউন করা এবং মাঝে মাঝেই সেই খাতাগুলোকে উল্টোনো। একইভাবে সেম টাইপ অফ প্রিপোজিশন বা গ্রামাটিক্যাল যে ভার্বাল যে ব্যাপারগুলো থাকে, বা ইডিয়ামস বা প্রভার্ব, সেই পার্টগুলো যদি খাতায় নোট ডাউন করো। আর একটা জিনিস, বা আমাদের লেখার অভ্যেস কমে গেছে, যত লিখবে, যত একবার লেখা মানে 4বার পড়ার সময়, কারণ সেটা তোমার অনেকটা বেশি ইমপ্রেশন তোমার ব্রেনে রেখে দেবে। আমার কথাগুলো হয়তো প্র্যাকটিক্যাল মনে হবে না নতুনদের কাছে, বা মনে হবে কি বকছে, এটা দিয়ে কি হবে, কিন্তু আবার দায়িত্ব নিয়ে বলছি, যারা সিরিয়াসলি চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো মকটাকে তারা কিভাবে ইউজ করেছে, তবে গিয়েই কিন্তু একটা জায়গায় পৌঁছতে পেরেছে। হলো, তাহলে এটা গেল আমার ইংরেজি সম্বন্ধে আমি বললাম। তাহলে এই যত মক দিচ্ছ, কিছু জিনিস কমন হবে, সেগুলো বারবার দেখে দেখে চোখে বসে যাবে, অনেকটাই হেল্প হবে, মুখস্থের থেকে অনেক বেশি কাজে লাগবে। সেকেন্ডলি যেটা আসবো, জিকের পার্ট, ম্যাথ জিআই ইংলিশ চলে গেল, এই যে পার্ট,
আমি আবার বলছি, তুমি যত বড় টিচারের কাছে পড়ো, যত ভালো জিকেও, কত তুমি মনে রাখবে? সম্ভব নয়। তাই ইমপ্রেশনটা করে রাখতে হবে। কিরকম? তার আরেকটা উপায় হচ্ছে, প্রত্যেকটা মক দেওয়ার পরে একটা খাতা তৈরি করো। প্রত্যেকটা মকের পরে একটা খাতাতে কি করবে, ধরো 1 নম্বর মকে যতগুলো জিকে এসছে, সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি, যাই হোক, তুমি ওখান থেকে হুবহু কোশ্চেনটা, একটু টাইম লাগবে বাবা, একটু অর্থোডক্স হইতে, কিন্তু কাজে লেগে যাবে। তুমি কোশ্চেনটা নোট ডাউন করো, যে কোশ্চেন, ফর এক্সাম্পল, ইন হুইচ ইয়ার ক্যাপিটাল অফ ইন্ডিয়া হ্যাজ বিন চেঞ্জড ফ্রম কলকাতা টু দিল্লি, তখন কলকাতা নয়, ক্যালকাটা টু দিল্লি। এই প্রশ্নটা যেভাবে আছে হুবহু সেই প্রশ্নটা এখানে নোট ডাউন করো। নোট ডাউন করার পরে ওখানে 4টে অপশন ছিল, তুমি 4টে অপশন তুলবে না, তুমি কি তুলবে, এক্স্যাক্টলি যে অ্যান্সারটা, আমি যদি ভুল না হয় 2000 বলছি, ভুল হলো, 1905 না 11, 1905 তো মনে হয় বঙ্গভঙ্গ, আমি যদি ভুল না হয়, তাহলে 2011 সালে আমি যদি, সরি আবার 2011 হয়ে যাচ্ছে, আমার তো হিস্ট্রি সাবজেক্ট নয়, তোমার 1911 সাল, আমি যদি ভুল না হয় 1911 সাল, এই যে পয়েন্টটা তুমি লিখে রাখলে। একইভাবে কোন নদীর তীরে দিল্লি অবস্থিত, তুমি এই প্রশ্নটা লিখবে, কোন নদীর তীরে দিল্লি অবস্থিত লিখলে, আর তার যেটা অ্যান্সার সেটা লিখবে। এইভাবে দেখবে তোমার জিকের স্টক কিভাবে বাড়বে, তুমি কল্পনা করতে পারছো না। আর মাঝে মাঝে লিজার টাইমে রিক্যাপ করা, ওই খাতাটা খুলে দেখা। দেখো, অপশন থেকে করতে করতে কি বলতো, আমরা প্রচন্ড বেশি অপশন নির্ভর হয়ে যাই। অপশন দেখো না, এখন একটা অভ্যেস হয়ে গেছে, কিছু একটা বলি, কি এটা কি হবে না, অপশন দিন। এত বেশি অপশন নির্ভরতার জন্য সমস্যা। অপশন তো কাজে লাগিয়ে নিচ্ছি, মক দিয়ে দিয়ে তো ওই ইমপ্রেশনটা বসিয়ে নিয়েছি। অ্যাপার্ট ফ্রম দিস, আরেকটু অ্যাডভান্স স্টেজে এগিয়ে গেলাম। কিভাবে না, আমি কি করব না, আমি এটা করবই না, আমি সঙ্গে কোশ্চেনটা আর কোশ্চেনের অ্যান্সারটা লিখবো, এবং অ্যাডেড, ফর এক্সাম্পল, এই 1911 সঙ্গে 1905 একটা অপশন ছিল, 1914 একটা অপশন ছিল, 1941 একটা অপশন ছিল, ফর এক্সাম্পল। এই অপশনগুলোর তোমাকে একটু চেক করে নিতে হবে নিজের থেকে, যে এগুলোর কোনো মাহাত্ম্য আছে কিনা, বা এখান থেকে কোনো প্রশ্ন আসে কিনা। বা এখানে ধরো দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, যমুনা, গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যা কিছু অপশন দেওয়া আছে, যেটা উত্তর সেটা লিখলে। অ্যাপার্ট ফ্রম দিস অন্য 3টে যে অপশন, সেই 3টের তীরে কি কি আছে, বা সেই 3টে রিলেটেড কোনো ইনফরমেশন তুমি যদি গ্যাদার করতে পারো, বা জেনে থাকো, বা আগে পড়েছো, সেটা চট করে একটু নোট ডাউন করে নাও। দ্যাটস ওয়াই আমি আবার বলছি, শুধু মক দিলে হবে না, মকটাকে অ্যানালিসিস করতে হবে। এই সিস্টেমে স্টেপ বাই স্টেপ যদি তুমি মকটাকে অ্যানালিসিস করতে থাকো, আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি অনেক বেশি কনফিডেন্ট হবে তোমার প্রিপারেশনের ব্যাপারে, এবং পরীক্ষার হলে ওই কনফিউশনটা অনেক কমে, এই অপশন না ওই অপশন। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস মক দেওয়ার ফল, বিশেষ করে অফলাইনের ক্ষেত্রে বলি, যে পরীক্ষাগুলো বিশেষ করে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে যেগুলো অফলাইন এক্সাম হয়, একটা জিনিস দেখবে, এই ওএমআর ফিল আপ করতে আমরা অনেকেই ভুল করি। অনেকেই আমরা অ্যান্সার ঠিক করি, ধরো 5 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি, কিন্তু তখন নার্ভাসনেসে বা তাড়াহুড়োতে বা যে কোনো কারণেও আমার বিয়ের জায়গায় সিটে দাগ পড়ে গেছে। মানো না মানো, অনেকের ক্ষেত্রেই এটা ঘটে, হয়তো মানবে না, এটা আবার কি ব্যাপার, কিন্তু পরীক্ষার হলে যাও, সেখানে নার্ভাস সিস্টেম বা অনেক কিছু কাজ করে, একটা কি বলবো, হড়বড়ি থাকে, যার ফলে অনেকেরই এই ভুলটা হয়। যার জন্য সমস্যা কি হয়, তুমি পরীক্ষা দিয়েছে, ক্যালকুলেট করে এসছো, এত বিভিন্ন জায়গার অ্যানালিসিস করে দেখেছো তোমার এত মার্কস হচ্ছে, কিন্তু যখন রেজাল্ট বেরোচ্ছে সেটা হয়তো যে কাট অফের থেকে একটু বেশি, কিন্তু তুমি চান্স পাওনি। এইরকম কিছু সিলি পয়েন্ট, এটা একটা পার্ট বললাম। কোথাও মার্কিং ভুল হচ্ছে, তোমার প্রশ্নের অ্যান্সার ঠিক মারা আছে অপশনটা, কিন্তু ওএমআর এ মার্কিং ভুল হচ্ছে, এরকম জিনিসগুলো আছে। এটাও যত মক দেবে সেই জিনিসটা কমবে, সেটা অনলাইন অফলাইন দু ক্ষেত্রেই হয়। যাই হোক, এই ছিল আজকের ব্যাপার। কারণ আমার মনে হয় ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে পড়ার সঙ্গে সঙ্গে রেগুলার মক দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু শুধু রেগুলার মক দিলে হবে না, সেই মকটাকে অ্যানালিসিস করা এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট। কিরকম না, আমি 1 নম্বর মক, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই যতগুলো মক আমি দিচ্ছি, সেই মকগুলোর ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি 1 নম্বরে কত পেয়েছিলাম, 2 নম্বরে কত পেলাম, 3-এ কত পেলাম, 4-এ কত পেলাম, 5-এ কত পেলাম, 6-এ কত পেলাম। এটা এটা ধরো বেড়েছে, এটাও বাড়লো, কিন্তু এখানে কমে গেল, বা এখানে আবার বেড়ে আবার কমলো। এই কমা বাড়ার কারণটা নিজেকে জাজ করতে হবে।
তবে গিয়েই তুমি নিজেকে নিজে অ্যানালাইজ করতে পারবে এবং দেখবে তুমি খুব স্ট্রংলি নিজেকে তৈরি করতে পারবে তোমার পরীক্ষার জন্য। তো যাই হোক, আশা করি আমার এই সেশন তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে হেল্প করবে। এরপরও এরকম কিছু সেশন আনা যাবে তোমাদের রিকোয়ারমেন্টে, কারণ আবার বলছি, সরকারি চাকরির প্রস্তুতি মানে শুধু সাবজেক্টিভ পড়াশুনো নয়, আরো অনেক কিছু জায়গা আছে, কিছু ছোট ছোট জায়গা আছে যেগুলো তোমাকে ঠিক করতে হবে। আরেকটা ব্যাপার বলি, পড়ছে তো সবাই, পড়াচ্ছেও সবাই, সবাই ভালো, কেউ খারাপ না, এত বড় কথা বললাম। কিন্তু সিট লিমিটেড, চাকরি কারা পাচ্ছে? চাকরি তারাই পায় যারা মানে মূলত সাবজেক্টটাও একই, কোশ্চেনটাও একই, পরীক্ষাটাও একই, সবাই ভালো ভালো পড়াশোনা করছে, প্রচুর পড়াশোনা করছে, তারপরেও অনেকে চাকরি পাচ্ছে না। তারা কেন পাচ্ছে না? একটা জিনিস এটুকু বলতে পারি, দোজ হু গট সাকসেস, দে হ্যাভ ডান সামথিং ইউনিক ফর দেয়ার কেরিয়ার বা ইন দেয়ার কেরিয়ার। তাদের কেরিয়ারে, তাদের পড়াশোনার প্রস্তুতির সময় কিছু না কিছু একটা আলাদা করেছে তোমার থেকে, তাই জন্যই সে সাকসেস পেয়েছে। এবারে অন দ্য প্রসেস, যখন তুমি পড়াশুনো করছো, যখন লড়াই করছো, তখন আলটিমেটলি কোন জিনিসটা ইউনিকনেস ধরা খুব মুশকিল। এটা তখনই তুমি জাজ করতে পারবে আফটার গেটিং সাকসেস। ফর এক্সাম্পল, এ বি দুই বন্ধু, দুজনেই সমমানের পড়াশুনো করে, ভালো স্টুডেন্ট। এ চাকরি পেলো, বি পেলো না। কেন পেলো না, এই অ্যানালিসিসটা তখন করতে পারবে এ চাকরি পাওয়ার পরে, যখন বিচার করবে বি কি কি করেছে আর এ কি কি করেছে। বাট there must be some uniqueness of yours in your preparation, plus hard work এবং অনেস্টি খুব ম্যাটার করে। তো যাই হোক, এটাই ছিল আজকের বার্তা। মক টেস্টের গুরুত্ব তাহলে কিছুটা হলেও বোঝাতে পারলাম, এবং এই মক টেস্টকে তোমরা কিভাবে ইউটিলাইজ করবে আশা করি বুঝতে পারলে। এটুকুই রিকোয়েস্ট করব, অ্যাডভাইস দেব যে প্লিজ ফলো করো সিস্টেমটা। তোমরা আমার মতো করে হুবহু করতে হবে এর কোনো মানে নেই, আমি ওয়েজগুলো বললাম কিছুটা আমার এক্সপিরিয়েন্স থেকে, 18 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে, সেটাকে ফলো করো। আশা করি তোমাদের কাজে লাগবে, এবং তখন অবশ্যই আমাদের ইউটিউবের মাধ্যমেই হোক বা যেভাবে হোক, যদি মনে করো স্যার হ্যাঁ আপনার মক টেস্টের যে ছক বা যেভাবে আপনি বলেছিলেন সেটা করে আমার কাজে লাগিয়েছে, অবশ্যই তোমরা জানিও, যেটা আমারও ভালো লাগবে যে যে গুটি কতকজন এটা মানে তাদের মধ্যে তুমিও একজন। তো আজকের মতো এখানেই থাকলো, ভালো থেকো। আবার এরকম সেশন নিয়ে আসবো পড়াশুনোর মাঝে মাঝেই, টিআই যেমন করাই সে তো করাবোই, ওটাই আমার আসল কাজ। তার সাথে আমার যে এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট যখন পরীক্ষা দিতাম, এবং তারপরে এতদিন তোমাদের মতো প্রচুর প্রচুর স্টুডেন্টের সঙ্গে কাজ করার সূত্রে যে যে অভিজ্ঞতা আমার হয়েছে, যে মিস্টেকগুলো স্টুডেন্টদের হয় বা আমি নিজে করেছি, সেগুলো যাতে ভবিষ্যতে তোমাদের না হয় সেই জন্যই এই সাবধান বাণী। ভালো থেকো, দেখা হবে পরবর্তী সেশনে। অল দ্য বেস্ট।